কংগ্রাচুলেশনস তানভীর ইসলাম ৩৯ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেটা জেতানোর জন্য। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। যে বোলার প্রথম ২ ওভারে ২২ রান দিয়েছিলেন সেই বোলারই পরের ৮ ওভারে মোটে ১৭ রান দিয়ে ৫ উইকেট নিলেন। ক্যাপ্টেন তার উপরে ট্রাস্ট রেখেছিলেন, তানভীর সেই ভরসার পূর্ণ মর্যাদা দিয়েছেন। সাথে যোগ করে নিন শামীম হোসেন পাটোয়ারির 6th বোলার হিসেবে দুর্দান্ত অসাধারণ বোলিং স্পেল এবং শ্রীলঙ্কার সেই গুরুত্বপূর্ণ উইকেটটা। তানভীরকে খেলার জন্য বা তানভীরকে মোকাবেলা করার জন্য শ্রীলঙ্কানরা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল। আমার কাছে এটা মনে হয়েছে কোনোভাবেই তার বলকে স্পিন করতে দেয়া যাবে না। খেয়াল করে দেখেন, যখন তিনি এবং মুস্তাফিজ পরপর ২ ওভারে ১৭-২০-এর মতো করে রান দিয়ে ফেললেন, কুশাল দুর্দান্ত আপনার ফর্মে ছিলেন বা আছেন, তিনি প্রায় ১৮০ স্ট্রাইক রেটে 50 করে আউট হয়েছেন। তার আগে পরে খেয়াল করেন আপনি সিনারিওটা, মাধুশঙ্কা তানভীরকে খেললেন কীভাবে, ডাউন দ্য উইকেট এসে সোজা খেলতে গিয়েছিলেন কিংবা আপনার ইনসাইড আউট খেলতে গিয়েছিলেন, টাইমিংটা ঠিকঠাক হয়নি, পয়েন্ট রিজনে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েছেন সার্কেলের ভেতরে। খেয়াল করেন কুশাল মেন্ডিস তিনি যেভাবে এগিয়ে এসে সেই মাধুশঙ্কার মতো এগিয়ে এসে তানভীরের স্পিনটা ডিফেন্ড করতে চাইলেন বা খেলতে চাইলেন, অর্থাৎ বলকে স্পিন করতে দেয়া যাবে না, ড্রপ করার সাথে সাথেই শর্ট খেলা ট্রাই করতে হবে, চেষ্টাও করেছিলেন। এবং ওই যে রিভিউটা নেওয়া, নর্মালি ওই ধরনের সিচুয়েশনে যে কোনো ক্যাপ্টেন, যে কোনো বোলার বা উইকেট কিপার মিলেও এই ধরনের ক্ষেত্রে যে ব্যাটসম্যান ডাউন দ্য উইকেট চলে এসেছে, অনেকখানি সামনে আম্পায়ার নট আউট দিয়েছেন, রিভিউ নেওয়াটা কিন্তু অতখানি সোজা না। বাংলাদেশ ওই সাহসিকতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ সাহসিকতার পরিচয় দেওয়ার পাশাপাশি খেয়াল করে দেখেন দুজনই উইকেট থেকে বের হয়ে এসে তানভীরকে খেলতে চেয়েছেন। আরেকটা উদাহরণ আছে লিয়ানাগে যখন আউট হলেন তানভীরের বলে, তানভীরের 4th উইকেট, তিনিও এক্স্যাক্টলি মাধুশঙ্কা এবং কুশালের মতোই বের হয়ে এসে উইকেট থেকে তানভীরকে খেলতে চেয়েছিলেন, পারেননি, ব্যাটে লেগেছে, বল প্যাডে লেগেছে, তারপর উইকেট কিপারের কাছে ক্যাচ গিয়েছে। সো আমার মনে হয়েছে যে স্ট্র্যাটেজিক্যালি শ্রীলঙ্কায় কাজটা করতে গিয়েছে, বাট তানভীর ওয়ার মোর শার্পার। তিনি ভালো জায়গায় বল করেছেন, টার্ন পেয়েছেন, বল গ্রিপ করেছে এবং এই যে 5 উইকেট নেয়, 5 উইকেট নেওয়ার যে বিষয়টা, স্বাভাবিকভাবে যখন কোনো বোলার প্রথম 2 ওভার 22 রান দিয়ে ফেলবেন, মেন্টালি তার ডাউন থাকার কথা, কিন্তু সেই জায়গা থেকে ব্যাক করে তানভীর পরপর 2 ওভারে 2টো উইকেট নিয়েছেন। নিজের 3য় এবং 4র্থ ওভারে ক্যাপ্টেন তাকে সরিয়ে নিয়েছেন, মিরাজ তাকে সরিয়ে নেয়, তারপরে যখন সেকেন্ড স্পেলে আনলেন, সেকেন্ড স্পেলের প্রথম ওভারেই তিনি কামিন্দো মেন্ডিসের উইকেট নিয়েছেন নিজের 5th ওভারে, অর্থাৎ প্রথম 2 ওভারে 22 দেওয়ার পর পরের 3 ওভারে প্রতি ওভারে তানভীর উইকেট নিয়েছেন। এবং কামিন্দো মেন্ডিসের উইকেটটা অ্যাকচুয়ালি শামীম হোসেনই পেতে পারতেন, জাকের ক্যাচ মিস করেছেন। ক্যাচ মিসের আরও একটা প্রসঙ্গ আছে মুস্তাফিজের বলে, সেটা তো আমি পরে আসছি। যে শামীম হোসেন পাটোয়ারি, এর আগে একটা আলোচনাতে বলেছিলাম যে যখনই আপনি শান্তর কাছে 6th বোলিং অপশন হিসেবে যাবেন, আপনি সিরিয়াস বিপদে আছেন। তো বাংলাদেশ লিটনকে ড্রপ করে, টু বি ভেরি অনেস্ট, অফ ফর্মের লিটনকে ড্রপ করে শামীমকে দলে এনেছে। শামীম নিয়মিতই ঘরোয়া ক্রিকেটে অফ স্পিন বল করেন, বেশ ভালোই করেন, স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করেন, স্টাম্প অ্যাটাক করেন। আমরা ওই যে একটা কথা শুনি না কমেন্টেটরদের মুখে, যে ডাজন্ট অ্যালাউ দ্য ব্যাটসম্যান টু ফ্রি হিজ আর্ম, ওই কাজটা করার চেষ্টা করেন যে ব্যাটসম্যান যেন আর্ম ফ্রি করে বা ফ্রি জায়গা পেয়ে যেভাবে খুশি সেভাবে শট খেলতে না পারে, ব্যাটসম্যানকে আটকে রাখার চেষ্টা করেন, রান চেক দেওয়ার চেষ্টা করেন। এই ম্যাচেও শামীম এক্স্যাক্টলি ওটাই করেছেন, সাকসেসফুল হয়েছেন। এবং শ্রীলঙ্কার ওই উইকেটটা ওই সময়ে যখন আপনার শ্রীলঙ্কা পরপর 2 উইকেট হারিয়ে ফেললে একটা পার্টনারশিপ মনে হচ্ছিল তৈরি হয়ে যাবে, শ্রীলঙ্কা লাস্ট ম্যাচে 100 করেছেন, তার ওই উইকেটটা বাংলাদেশকে ম্যাচে গ্রিপ করার জন্য যা যা করা দরকার সব কিছু করে দিয়েছে। সো বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে এই দুইজনই মূলত বাংলাদেশকে ম্যাচে রেখেছেন এবং মিরাজ এই দিন ভালো বল করেছেন। সবশেষ 5 ম্যাচে যিনি উইকেট পাননি, রানও দিয়েছেন দেদার্সে। এই ম্যাচটাতে পার্টিকুলারলি মিরাজ বেশ টাইট লাইন লেন্থে বল করেছে এবং হাসারাঙ্গার যে উইকেটটা আমার মনে হচ্ছে হাসারাঙ্গাকে মারার জন্য দেওয়া হয়েছিল, যে অফ স্ট্যাম্পের অনেকখানিক বাইরে। এটা একটা প্রি প্ল্যান্ড আপনি বলতে পারেন, যে এটা জানা কথাই যে ওই টাইপের ব্যাটসম্যানরা স্লক সুইপে মিড উইকেট দিয়েই মারার চেষ্টা করবে। হাসারাঙ্গাও ট্রাই করেছেন। আর এর আগে একদম শুরু ওয়ানডে সিরিজটা যখন শুরু হয়, একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্রেমাদাসের স্টেডিয়ামটা অনেক বড়, এখানে চাইলে আসলে বড় বড় ছক্কা মারা যায় না। হাসারাঙ্গা নিজের দেশের মারতে তারই ভালো করার, কিন্তু টাইমিংটা হয়নি, তিনি ডিপ মিড উইকেটে তানজিম সাকিবের কাছে ধরা পড়েছেন। সো স্পিনাররাই মূলত বাংলাদেশকে এই ম্যাচে জয়টা এনে দিয়েছে।
এটা নিয়ে আসলে আমার মনে হয় যে তর্ক করার তো সুযোগ নাই, দ্বিমত করার সুযোগ নাই। একই সঙ্গে সাকিবের কথা আলাদা করে বলতে হয়, তানজিম সাকিবের কথা। ফার্স্ট ম্যাচেও তিনি পাথুম নিশাঙ্কাকে আউট করেছিলেন। তিনি টেস্টে পরপর দুটো ইনিংসে বা 2 টেস্টে 150+ ইনিংস খেলেছিলেন। সো ইনফর্ম নিশাঙ্কাকে পরপর 2 ম্যাচে আউট করা অফকোর্স এটা দারুণ একটা ব্যাপার। এবং যেভাবে শার্প সুইং করে বল ভেতরে আসলো নিশাঙ্কা, যেভাবে এলবিডব্লিউ হয়ে গেলেন, ইট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। সব মিলে বাংলাদেশ এই ম্যাচটা বোলিং ইউনিট হিসেবে যেভাবে পারফর্ম করার দরকার ছিল, এইরকম কঠিন সিচুয়েশনে যেভাবে ম্যাচ বের করা দরকার ছিল, স্পেসিফিক্যালি 248 করার পর এবং শ্রীলঙ্কার বোর্ডে যথেষ্ট রান বাংলাদেশের বোর্ডে যথেষ্ট রান না থাকার পরও যখন মনে হচ্ছিল শ্রীলঙ্কা ম্যাচটা অনায়াসে বের করে নেবে, তখন স্পিনারদের এই সাফল্য বা ম্যাচ জেতানো দারুণ ব্যাপার। জাকের আলী দুটো ক্যাচ মিস করেছেন, বড় মাসুল দিতে হতে পারত, এবং 2টা ক্যাচই রেগুলেশন ক্যাচ। মুস্তাফিজের বলে লেগ স্ট্যাম্পের দিকে যে ক্যাচটা মোটামুটি ইজি ক্যাচ, এই লেভেলের ক্রিকেটে এগুলো ধরতেই হবে। এবং শামিমের বলে যে কুশাল মেন্ডিসের ক্যাচটা তিনি মিস করেছেন, কামিন্দু মেন্ডিসের ক্যাচ, সেটাও রেগুলেশন ক্যাচই হওয়ার কথা। সো এক্সপেক্ট করবো যে এগুলো থেকে তিনি বের হয়ে আসবেন। বাংলাদেশের ব্যাটিং গেম অ্যাওয়ারনেস নাই, এই কথাটা বারবারই বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে ঘুরে ফিরে বলা হয়। এই ম্যাচেও আমরা সেই ঘটনা দেখলাম। বাংলাদেশ ম্যাচ জিতে গেছে, ম্যাচ জিতে তোমরা সব কিছু ভুলে যাই, এই ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রেই ভুলে যাওয়া চলবে না। জাস্ট আমি পেছন থেকে একটা উদাহরণ দিই। ধরেন তাওহিদ হৃদয়ের কল, তানজিম সাকিব দৌড়ালেন না, তাওহিদ হৃদয় রান আউট হলেন, হি ওয়াজ ফিউরিয়াস, হি হ্যাড এভরি রিজন টু বি ফিউরিয়াস। তার খেপে যাওয়ার কারণ আছে, কারণ ওই সময় তিনি সেট ব্যাটসম্যান, কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল যে সাকিব তার উইকেটটা স্যাক্রিফাইস করতে পারতেন। পরবর্তীতে তিনি সেটা করেননি এবং 21 বলে 33 নট আউট থেকে মোটামুটি একটু পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যরা তাকে সাপোর্ট দিতে পারলে হয়তো তিনি একটা 50-50 করে ফেলতে পারতেন। এই যে গেম অ্যাওয়ারনেসের প্রশ্নটা আনলাম আমি, আপনি খেয়াল করে দেখেন, যখন তাওহিদ হৃদয় রান আউট হয়ে গেলেন, কে উইকেটে আসলেন? হাসান মাহমুদ। তার কি দরকার ছিল ওই সময় একটা পুল শট খেলার? দ্বিতীয় বলতেও তিনি কিন্তু পুল শট খেলেছেন এবং আউট হয়েছেন। হাসারাঙ্গার বলে মুস্তাফিজকে 2টো বল ঠেকানোর জন্য দেওয়া হলো। ওই সময়ে আপনি সোজা ব্যাটে খেলবেন নাকি ব্যাট কার্ভ করে ঘোরানোর চেষ্টা করবেন? কার্ভ করার চেষ্টা করে মুস্তাফিজ আউট হলেন। এই যে দুজনের কথা বললাম না, আমি বড় ব্যাটসম্যানদের কথা বাদই দিচ্ছি, দুজনে কিন্তু বোলার, তাদের কিন্তু 4-6 মারা দায়িত্ব না। তাদের দায়িত্বটা ছিল ওই সময় উইকেটে টিকে থাকা, 1-2টা বল খেলা, রানের জন্য না, বলটা ঠেকিয়ে রাখা। এবং তানজিম সাকিব যত বেশি সম্ভব বল খেলেন, দুজনেই ব্যর্থ হয়েছেন ওই জায়গাতে। সো এই যে গেম অ্যাওয়ারনেসের বিষয়টা, এটা টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য যেমন, একদম মিডল অর্ডার কিংবা আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য একই রকম। ম্যাচটা কীভাবে কোন পজিশনে খেলতে হবে, কী অ্যাপ্রোচে যেতে হবে, এটা বোঝার জন্য আপনার টপ অর্ডার বা লোয়ার অর্ডার ব্যাটসম্যান হওয়ার দরকার নাই, সাধারণ ক্রিকেট বুদ্ধিটাই যথেষ্ট। এইখানে বাংলাদেশ বরাবরই ফেল করে। বাংলাদেশের ইনিংসের দিকে যদি আপনি যান, জাকের আলী অনেকের ইনিংস, অনেকেই বলেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদের আরেকটা ভার্সন হতে যাচ্ছেন, যদিও এই কথার সাথে আমি পুরো দোস্তর একমত না, কিন্তু কিছু ক্ষেত্রে গ্লিম্পস পাওয়া যায়। যখন বাংলাদেশ